সুপ্রভাত বন্ধুরা। আজ 19 জানুয়ারি সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 17 জানুয়ারি ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেছেন, 1 ফেব্রুয়ারি 2026 থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের ওপর 10% শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক 1 জুন 2026 থেকে 25% পর্যন্ত বৃদ্ধি করা হবে। গ্রিনল্যান্ড সম্পূর্ণরূপে কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক কার্যকর থাকবে। ট্রাম্প ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছে তারা গ্রিনল্যান্ডে সৈন্য পাঠিয়ে বিপজ্জনক খেলা খেলছে। ট্রাম্পের মতে গ্রিনল্যান্ড মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্কটিক অঞ্চলের কৌশলগত অবস্থান, বিরল খনিজ তেল ও গ্যাসের ভাণ্ডার থাকার কারণে চীন, রাশিয়া এটি চায়। প্রসঙ্গত, গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড দুজনেই বারবার বলেছে যে তারা বিক্রির জন্য নয়। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ড বলেছে মার্কিন হুমকি গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের গুন্ডামির বিরুদ্ধে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে। উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী ববি ওয়াইনকে তার বাড়ি থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ববির দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম এই অভিযোগ তুলেছে। দলটি বলছে, ববিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানানো হয়নি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম ববিকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি জনগণকে জানিয়েছে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর কাছ থেকে কখনো এটির সম্মান ও স্বীকৃতি কেড়ে নেওয়া যায় না, তবে বিজয়ী চাইলে পদকটি অন্য কাউকে দিয়ে দিতেই পারেন। গত বছরের শান্তিতে নোবেল বিজয়ী ভেনেজুয়েলার মারিয়া কারিনা মাচাদো তার পদকটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দেওয়ার একদিন পর শুক্রবার এক বিবৃতিতে এর ব্যাখ্যা দিয়েছে নোবেল কমিটি। প্রসঙ্গত, ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কারিনা মাচাদো বৃহস্পতিবার তার নোবেল পদকটি ট্রাম্পকে উপহার দেন। এই জন্য ট্রাম্প তাকে ধন্যবাদও জানিয়েছেন। প্যালেস্তাইনের গাজায় 2 বছর ধরে হামলার সময় এবং এরপর থেকে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যা, আঘাত এবং পরবর্তী মানসিক চাপ সংক্রান্ত রোগ পিএসটিডি বাড়ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা প্রদান করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনগুলোয় ইসরায়েলি বাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সংকটের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। ব্যাপক সংঘাত এবং উত্তেজনার মধ্যেই মায়ানমার এর সাধারণ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। এই ধাপেও দেশটির সেনাবাহিনী সমর্থিত প্রভাবশালী রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি এগিয়ে গেছে। দেশটির নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। এর আগে গত 28 ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম পর্যায়ে ওই ভোটের নিম্নকক্ষে 102টি আসনের মধ্যে এই দলটি 90টিতে জয় পেয়েছিল। আওয়ামী লীগের জামানায় গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে অংশ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা 11টায় রাজধানী ঢাকা শেরে বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এই সভা অনুষ্ঠিত হয়। আসছি দেশের খবরে। গত ডিসেম্বরে উড়ান বিভ্রাটের জেরে ইন্ডিগোকে 22 কোটি টাকা জরিমানা করল বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। ইন্ডিগোর তরফে পরিকল্পনা, বিমান চলাচল ও বিধি মেনে চলার ক্ষেত্রে বড় ধরনের গাফিলতি হয়েছে বলে ডিজিসিএ তদন্তে উঠে এসেছে। পাশাপাশি ওই সংস্থাকে 50 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতেও বলা হয়েছে। এছাড়াও এখন থেকে সংস্থার কাজকর্মের ওপর নজরদারি চালাবে ডিজিসিএ।
মহারাষ্ট্রের ইতিহাসে যোদ্ধা হিসেবে পরিচিত মারাঠারা বসতেন সিংহাসনে, তারা হতেন ছত্রপতি, আর ব্রাহ্মণরা হতেন তাদের মন্ত্রী বা পেশোয়া। আজ মারাঠা ভূমিতে সেই মারাঠা রাজনৈতিকরাই কোণঠাসা। এবারের পুরো ভোটে এক ব্রাহ্মণ নেতা টেক্কা দিয়ে গিয়েছেন মারাঠাদের ওপর। এবার তার ঢেউ দিল্লির মসনদে এসে কোথায় লাগবে তা নিয়ে সপ্তাহান্তে দিল্লির রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। মুম্বাই পুরসভা বা বিএমসি সহ গোটা মহারাষ্ট্রের পুরসভা নির্বাচনে ব্রাহ্মণ নেতা দেবেন্দ্র ফড়নবিসের নেতৃত্বে বিজেপির দাপট দেখা গিয়েছে। রাজনীতিকরা মনে করছেন মহারাষ্ট্রে এক সময়ের মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ার এবং মারাঠি অস্মিতার মন্ত্র আওড়ানোর ঠাকরে পরিবার এককাট্টা হয়েও জয়ের মুখ দেখতে পারেনি। ইরানের অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতি থেকে শুক্রবার গভীর রাতে নয়াদিল্লিতে পৌঁছলেন ভারতীয়দের একটি অংশ। বাণিজ্যিক বিমান পরিষেবা ব্যবহার করে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারা। এদের অনেকেই পড়ুয়া। এছাড়া বিভিন্ন পেশার মানুষ ও তীর্থযাত্রীরাও রয়েছেন। অগ্নিগর্ভ ইরান থেকে দিল্লিতে পৌঁছে হাঁপ ছেড়ে বেঁচেছেন যাত্রীরা। বাংলাকে টেক্কা দিয়ে গেল পড়শি রাজ্য উড়িষ্যা। রাজ্যের শিল্পমহলকে লগ্নির ডাক দিতে চেষ্টার কসুর করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শিল্প সম্মেলনের নিয়মিত আয়োজনেও কোনো ত্রুটি নেই। সূত্রের খবর, এই পরিস্থিতিতে মাত্র কয়েক ঘন্টার পশ্চিমবঙ্গ থেকে বিরাট অঙ্কের লগ্নি টেনে নিয়ে গেল উড়িষ্যা। একদিনের শিল্প সম্মেলনে যেখানে সাকুল্যে 43-44 হাজার কোটি টাকা লগ্নির প্রস্তাব পায় বাংলা, সেখানে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কলকাতায় একদিনের রোড শো করে প্রায় 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ আদায় করলেন শনিবার। উপস্থিত ছিলেন প্রায় 500 জন শিল্প প্রতিনিধি। রোড শো এর আয়োজন করে বণিক সভা সিআইআই। 5 রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সমঝোতার বিষয়ে কংগ্রেসের মনোভাব কি, সেই প্রশ্ন উঠল সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে। পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতৃত্ব যেভাবে লাগাতার রাজ্যের সব আসনে লড়াইয়ের কথা বলে চলেছেন, তাতে সমঝোতায় তারা আগ্রহী কিনা তাই নিয়েই প্রশ্ন থেকে যাচ্ছে বলে মত দিয়েছেন একাধিক রাজ্যের সিপিআইএম নেতারা। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির এবারের বৈঠক চলছে কেরালার তিরুবনন্তপুরমে। এখন রাজ্যের খবর। মুখে মুখে সংবিধানের বিপন্নতার কথা বললেও রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই একের পর এক অসাংবিধানিক ও অনৈতিক কাজ করে চলেছেন। রবিবার দার্জিলিংয়ের অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা মন্ত্রী ও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য এই অভিযোগ করলেন। প্রসঙ্গত, শনিবার জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের দেশের সংবিধান বিপন্ন হয়ে গেছে, সংবিধানকে বাঁচাতে হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন জানিয়ে এদিন অশোক ভট্টাচার্য বলেন, দেশের সংবিধান যে বিপন্ন সেটা সত্য, কারণ মুখ্যমন্ত্রী আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের রাজনীতি করতে ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু কোনোভাবেই রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ ব্যয় করে মন্দির তৈরি করে ভোটের রাজনীতি করতে পারেন না। সে কথা আমি নই, সংবিধানের 27 নম্বর ধারায় স্পষ্টভাবে লেখা রয়েছে। তাই সংবিধানের বিপন্নতা মুখ্যমন্ত্রীর কাজের মধ্যে দিয়েও হচ্ছে প্রতিনিয়ত। ভারতবর্ষের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সব ধর্মের সমান অধিকার রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী সংবিধানকে অগ্রাহ্য করে সরকারি উদ্যোগে গত শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করেছেন, যে কাজ একেবারেই অনৈতিক। মন্দির তৈরির বিরুদ্ধে নই আমরা, কিন্তু মন্দির কখনো রাষ্ট্রের উদ্যোগে করা যায় না। শিল্প কারখানা নয়, মন্দির গড়েই কর্মসংস্থান হতে পারাটা অসম্ভব। চুয়ার বিদ্রোহের গড় শালবনির কর্ণগড় থেকে মেদিনীপুর শহরের মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ পর্যন্ত হলো সমতা যাত্রা। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মারাত্মক শোষণের বিরুদ্ধে দফায় দফায় হয়েছিল চুয়ার বিদ্রোহ। 1766 থেকে 1834-এর মধ্যে বিভিন্ন পর্বে এই সংগ্রাম হয় বলে মত ইতিহাসবিদদের। আদতে যা ছিল কৃষক বিদ্রোহ। নিম্নবর্গীয় ও প্রান্তিক আদিবাসী মানুষ গড়ে তুলেছিলেন প্রতিরোধ। নির্মমভাবে তাকে দমন করেছিল ব্রিটিশ। রানী শিরোমণি ছিলেন এই লড়াইয়ের নেত্রী। তাঁর লড়াইয়ের গড় শালবনির কর্ণগড়। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে রবিবার সেখান থেকেই 14 কিলোমিটার পথে চলেছে সমতা যাত্রা। শিল্প চাই, কাজ চাই, বামপথে বাংলা চাই স্লোগান তুলে রাজ্য জুড়ে কর্মসূচি গ্রহণ করেছে ডিওএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।
রবিবার রানীগঞ্জের বন্ধ বেঙ্গল পেপার মিল গেটের সামনে কারখানা খোলার দাবি নিয়ে সাংবাদিক সম্মেলনে কথাগুলি বলেন রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা ও সভাপতি অয়নাংশু সরকার। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার যুবনেতা বৃন্দাবন দাস ও ভিক্টর আচার্য সহ অসংখ্য যুব সংগঠনের নেতাকর্মীরা। এদিন যুবনেতৃবৃন্দ বলেন, তৃণমূল বিজেপি সেটিং রাজনীতিতে শিল্প সমৃদ্ধ পশ্চিম বর্ধমান জেলা মরুভূমিতে পরিণত হয়েছে। বামপন্থীরা একমাত্র বিকল্প। রাজ্য জুড়ে অসংখ্য কলকারখানা বন্ধ হয়েছে। শ্রমিকদের অধিকার সুরক্ষিত নয়। 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে। ন্যূনতম মজুরি নেই, সামাজিক সুরক্ষা নেই। মাটির নিচে উন্নত মানের কয়লা মজুদ থাকা সত্ত্বেও বিজেপি সরকার কয়লা খনিগুলিকে বেসরকারি মালিকের হাতে তুলে দিচ্ছে। এর প্রতিবাদ জানাতে 27 জানুয়ারি বল্লভপুর পেপার মিলে শহীদ সুকুমার ব্যানার্জির মূর্তির পাদদেশ থেকে শিয়ারশোলে রবীন্দ্রনাথের মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করে সমাবেশ করা হবে। আবাসনে ঢুকে মারধর ভাঙচুরের অভিযোগ একদল বহিরাগতের বিরুদ্ধে। বাসিন্দাদের দাবি ওরা প্রমোটারের লোক। পাল্টা প্রমোটারের ঘনিষ্ঠরা জানিয়েছেন, প্রথমে গায়ে হাত তুলেছেন আবাসনের বাসিন্দারাই। মারধর, চিৎকার চেঁচামেচিতে শোরগোল হাওড়া রান্দুল রোড এলাকায়। তদন্তে পুলিশ। কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। সেই ঘটনায় দ্রুত তদন্তে নেমে পুলিশ 7 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়। পক্সো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শেষে খেলার খবর। ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন আয়োজন ঘিরে ইতিমধ্যেই বেশ কিছু খেলোয়াড় মুখ খুলেছেন। তার মধ্যেই রোজই নতুন নতুন বিতর্ক প্রকাশ্যে আসছে। প্রশ্ন উঠছে, ছোট মাপের এই প্রতিযোগিতা আয়োজন করতেই যদি হিমশিম অবস্থা হয়, তাহলে দায়িত্ব পেলে 10 বছর পর অলিম্পিক্স আয়োজন কিভাবে করবে ভারত? নোংরা শৌচাগার, যত্রতত্র বিয়ারের বোতল। ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে রোজ মুখ পুড়ছে ভারতের। উঠল দুর্নীতির অভিযোগও। বিশ্বমঞ্চেও দিল্লির দূষণ নিয়ে চর্চা হয়েছে। এবার দিল্লি দূষণ নিয়ে সরব হলেন ভারতের গ্র্যান্ড মাস্টার বিদিত গুজরাটি। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।